ড্রামাটি শুরুতেই আমরা মেইন লিডকে দেখতে পাই, নাম ছিল টিনশান। এখানে ড্রাঙ্ক অবস্থায় বাড়িতে এসেছিল, যেখানে এই ড্রামার ফিমেল লিড, ওর নাম ছিল র্যান, ওকে হাজবেন্ড বলে ডাকছিল। তখন টিনশান বলে, তোমার কি এই অধিকার রয়েছে আমাকে হাজবেন্ড বলে ডাকার? তুমি ওই মেয়েটি ছিলে যে কিনা নিজের সিস্টারের সাথে এত বড় একটি অন্যায় কাজ করেছো, নিজের ব্রাদার ইন লকে সিডিউস করার চেষ্টা করেছো, তাহলে এখন কিভাবে তুমি আমাকে হাজবেন্ড বলতে পারো? তুমি কখনোই আমাকে হাজবেন্ড বলে ডাকতে পারবে না, তুমি সবসময় আমাকে ব্রাদার ইন ল বলে ডাকবে। এরপরে এখানে ও র্যানকে কিস করেছিল। পরের দিন সকালে র্যান বলতে থাকে, টিনশানকে বলছিল, আজকে তো আমার সিস্টারের ডেথ অ্যানিভার্সারি, তাই আমি কি ওখানে যেতে পারবো? তখন টিনশান ওকে মানা করেছিল, তোমার ওখানে যাওয়ার কোনো দরকার নেই, তুমি বাড়িতেই থাকো, আমি ওখানকার সবকিছু দেখে নেব। টিনশান এখান থেকে চলে যায়। তখন র্যান মনে মনে বলছিল, আমি এটা ভালো করে জানি টিনশান আমাকে অনেকটাই বেশি হেট করে, কিন্তু আমি টিনশানকে এটা কিভাবে বোঝাবো আমি আমার সিস্টারের জন্য এইসব কিছু করেছি। একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে র্যান ওর সিস্টারের সাথে দেখা করতে এসেছিল। র্যানের সিস্টার অনেকটাই বেশি অসুস্থ ছিল আর ওর সিস্টারের নাম ছিল ভ্যান। ভ্যান এখানে র্যানের সাথে কথা বলতে থাকে আর র্যানকে বলছিল, তুমি আমাকে বলো তো তোমার কাছে তোমার ব্রাদার ইন লকে কেমন লাগে? র্যান বলে, আমার জানার মতে ব্রাদার ইন ল অনেক ভালো মনের মানুষ আর তিনি তো অনেকটা বেশি রিসও রয়েছে, কিন্তু তুমি আমাকে এসব কিছু কেন জিজ্ঞাসা করছো? ওর সিস্টার বলে, আমি তোমার কাছ থেকে জানতে চাচ্ছি তুমি যখন প্রথম তোমার ব্রাদার ইন লকে দেখেছিল তোমার ভিতরে কিরকম ফিলিংস হয়েছিল, এটা আমাকে বলো। র্যান বলে, এরকম কোনো কিছুই না, আমি সবসময় ব্রাদার ইন লকে ব্রাদার ইন লর মতনই দেখেছি। ওর বোন বলে, তুমি দেখো ভয় পেও না, আমি শুধু এমনি তোমার কাছ থেকে জানতে চাচ্ছি। তখন বলেছিল র্যান, প্রথম যেদিন আমি ব্রাদার ইন লকে দেখেছিলাম আমার অন্যরকম ফিলিংস হয়েছিল, কিন্তু এরপরে যখন ব্রাদার ইন ল তোমাকে পছন্দ করে বিয়ে করেছে তখন থেকে আমি সবসময় ব্রাদার ইন লকে আমার ব্রাদার ইন লর মতনই দেখেছি, আর এখন ওনার জন্য আমার কোনো ফিলিংসও নেই। আমি সত্যি কথাই বলছি, তুমি আমার কথাগুলো বিশ্বাস করতে পারো। তখন র্যানের সিস্টার বলে, তুমি এত বেশি ভয় কেন পাচ্ছ? আমি শুধু তোমার কাছ থেকে জানতে চাচ্ছিলাম, আর এখন তোমার শরীরের অবস্থা দেখতেই পারছো, আমি আর বেশি দিন বাঁচতে পারবো না। এরপরে র্যানকে বলে, নাও তুমি পানি খাও, অনেক কথা বলেছো। র্যানও তখন পানি খেয়েছিল, ওর মাথা ঘুরতে শুরু করে। পরের দিন সকালে র্যানের ঘুম ভেঙেছিল, যেখানে ও তো একটি হোটেল রুমে ছিল আর এখানে পাশে ওর ব্রাদার ইন ল মানে টিনশান ছিল। টিনশান বলে, তুমি এখানে কি করছো আর তোমার সাহস কিভাবে হয় আমাকে ড্রাগস দিয়ে তুমি আমার সাথে এইসব কিছু করছো? তুমি জানো না আমি তোমার ব্রাদার ইন ল? র্যানও জানতো না ও এখানে কি করে এসেছে। তখন ভিতরে অনেকগুলো মিডিয়ার লোকজন এসেছিল, এদের দুজনের ছবি তুলতে থাকে আর একটু পরে ভিতরে ভ্যানও এসেছিল, দুজনকে একসাথে দেখে নেয়। আর এখন র্যান মনে মনে বলছিল, আমি এইসব কিছু তখন বুঝতে পারিনি যে আমার সিস্টার এইসব কিছু প্ল্যান করে করেছিল। র্যান তো পরের দিন আবার ভ্যানের সাথে দেখা করেছিল আর ভ্যানকে সরিও বলেছিল যে আমি এইসব কিছু একদমই জেনে বুঝে করিনি। এখানে ভ্যান ওকে বলে, দেখো তুমি আমার দিকে, আমার শরীরটা কত বেশি খারাপ, আমি বেশি দিন বাঁচতে পারবো না, আর আমি যদি মারা যাই তাহলে আমার দুটি বাচ্চার কি হবে? আর তখন টিনশান অন্য একটি মেয়েকে বিয়ে করে নেবে, ওই মেয়েটি আমার বাচ্চাদের একদমই ভালোভাবে খেয়াল রাখতে পারবে না, আর এই কারণে আমি চাই তুমি টিনশানকে বিয়ে করে নাও, আমরা দুজনেই তো সিস্টার, তাই আমি তোমার উপরে এইটুকু ভরসা তো করতে পারি যে তুমি আমার বেবিগুলোকে ভালোভাবে রাখতে পারবে। ছোটবেলা থেকেই তো আমরা দুজনে একে অপরকে সাহায্য করে এসেছি, তাই তুমি এখন আমার এই কাজটি করে দাও। এখানে র্যানকে অনেকটাই বেশি রিকোয়েস্ট করছিল, আর যার কারণে র্যান এটা ভালো করে বুঝতে পারে যে ওর সিস্টার এইসব কিছু করেছে। জিজ্ঞাসাও করেছিল, তাহলে তুমি কি কাল এইসব কিছু করেছিলে? এতে ভ্যান বলে, হ্যাঁ। আর এটাও বলছিল, তুমি আমাকে বলো তো সত্যি করে তুমি কি টিনশানকে লাইক করো না? র্যান বলে, আমি মিথ্যে কথা বলবো না, আমি সত্যি টিনশানকে লাইক করেছি, কিন্তু টিনশান কখনোই আমাকে লাইক করেনি। আর আমি এটাও ভালো করে জানতাম আমি যদি একবার টিনশানকে বিয়ে করি তাহলে তো আমাকে একদম পুরো পাখির মতন খাঁচায় বন্দি হয়ে থাকতে হবে, কিন্তু এরপরও আমি শুধুমাত্র আমার বোনের প্রমিস রাখার জন্য ওকে বিয়ে করেছি, যাতে করে ওর বেবিদেরকে দেখে শুনে রাখতে পারি। একটু পরে র্যান বাড়ির ভিতরে ওর বোনের সব নিয়মগুলো পালন করতে নিচ্ছিল। তখন ওর বোনের যে একটি ছোট মেয়ে ছিল সে এখানে বলতে থাকে, তুমি এইসব কিছু কেন করছো? তোমাকে সাহস কে দিয়েছে আমার মায়ের এইসব কিছু করার? আর দুইটি বাচ্চা মিলে এখানে র্যানকে ধাক্কা দিয়েছিল, র্যান পড়ে যেতে নিচ্ছিল, ওর হাত বেজে এখানে একটি জিনিস পড়তে নিচ্ছিল বাচ্চাদের উপরে, যার কারণে ও বাচ্চাদেরকে বাঁচিয়ে নেয়, কিন্তু এতে করে নিজের পায়ে ব্যথা পেয়েছিল। একটু পরে যখন বাড়িতে টিনশান এসেছিল তখন বাচ্চারা ওর কাছে গিয়ে কান্না করতে শুরু করে আর বলছিল যে এখানে তো স্টেপ মম আমাদেরকে অনেকটাই বেশি বুলিং করেছে। টিনশান এখানে ওর সাথে করে লিনা নামের একটি মেয়েকে নিয়ে এসেছিল। লিনা এই কথা জানার পর অনেক রেগে যায়, বলছিল তোমার সাহস কিভাবে হয় এই দুটি ছোট বাচ্চাদের সাথে এরকম ব্যবহার করার? র্যান বলে, আমি যদি তোমাকে বলি আমি এরকম কোনো কিছুই করিনি তাহলে তুমি আমাকে বিশ্বাস করবে? টিনশান বলে, এইসব কথা ছাড়ো আর নিজের রুমে যাও, এখানে থাকার কোনো দরকার নেই। লিনা তখন এখানে টিনশানকে বলছিল, তোমার কি কখনো এমনটি মনে হয়নি যে তোমার দুটি বেবির জন্য একটি ভালো মাকে খুঁজে নেওয়া উচিত যে তোমার বেবিদের অনেক বেশি ভালোভাবে খেয়াল রাখবে? তুমি ওকে ডিভোর্স দাও, এরপরে অন্য কোনো মেয়েকে বিয়ে করো যে তোমার বেবিদের অনেক বেশি ভালোবাসবে আর তাদেরকে অনেক বেশি যত্ন করে রাখবে। তুমি আমার কথা আশা করবো বুঝতে পেরেছো? তখন টিনশান ওকে বলছিল যে আমি এইটা নিয়ে পরে ভেবে দেখবো, ওকে ডিভোর্স
দেবো কি দেবো না, তোমাকে এখন এটা নিয়ে কথা বলতে হবে না। এরপরে আমরা দেখতে পাই র্যানকে ও রুমে এসেছিল। এখানে ওর একজন ফ্রেন্ডের সাথে কথা বলছিল। ওর ফ্রেন্ডের নাম ছিল জ্যান। জ্যান ওকে বলছিল আর কিছুদিন পরে কিন্তু ডিজাইনের একটি কম্পিটিশন হতে চলেছে, তুমি চাইলে কিন্তু ওখানে অংশগ্রহণ করতে পারো, এটা তোমার জন্য অনেক বড় একটি চান্স হতে পারে। র্যান তখন বলেছিল কিন্তু এখন আমি চাইলেও ওখানে কোনো অংশগ্রহণ করতে পারবো না। তখন বলছিল জ্যান, তুমি যদি এবার অংশগ্রহণ না করো তাহলে 10 বছরে কিন্তু আর এরকম কোনো চান্সই পাবে না, তাই এবার তুমি এই চান্সটি হাতছাড়া করো না। র্যান বলে, আমি চাইলেও করতে পারবো না, কারণ এখন আমার বাচ্চারা অনেক বেশি ছোট রয়েছে আর আমাকে এখন হান ফ্যামিলিতে থেকে হান ফ্যামিলির জন্য অনেক কিছু করতে হবে। জ্যান বলে, তুমি এইসব কিছু যে বলছো কিন্তু এইসব কিছু কি হান ফ্যামিলি ডিজার্ভ করে? র্যান বলে, তুমি এরকম ভাবে বলো না, আমার বাচ্চারা অনেক ছোট, এখন ওদের যত্নের প্রয়োজন, তাই আমি এইসব কিছুতে অংশগ্রহণ করতে পারবো না। একটু পরে ওখানে টেনশন এসেছিল। ও র্যানকে বলে, তুমি তাহলে বাসায় আমার বাচ্চাদের সাথে এরকম ব্যবহার করো, ওদেরকে তুমি বুলিং করো? বলছিল যে আমি ওদেরকে কেন বুলিং করব, ওরা তো আমার সিস্টারের বেবি আর এমনিতেও এখন আমি ওদের মা, তাহলে কেন আমি ওদেরকে কষ্ট দিতে যাব? বলছিল টেনশন, এই 2 বছরে তুমি কখনো ওদেরকে নিজের বেবির মতন করে দেখতেই পারো না, তাহলে কিভাবে বলতে পারো? র্যান বলে, তোমার এমনটি মনে হয় যে আমি ওদের উপরে সবসময় অত্যাচার করি? আমি তো ওদেরকে সবসময় নিজের বেবিদের মতনই দেখেছি। এখানে বলছিল টেনশন, আমি তোমার সাথে কথা বাড়াতে চাচ্ছি না, এখন আমি তোমার কাছ থেকে ডিভোর্স নিতে চাচ্ছি, তাই আমাকে তাড়াতাড়ি তুমি ডিভোর্স দিয়ে দেবে। যেখানে র্যান ওকে বলে, তুমি এরকম কোনো কিছুই বলো না, কারণ এখন আমি তোমাকে ডিভোর্স দিতে পারবো না। কারণ র্যান তো ভালো করে জানতো ওকে তো ওর সিস্টার প্রমিস করেছে যে ওর বেবিদের দেখে শুনে রাখতে, তাই এখন র্যান এখানে টিনশানকে ডিভোর্স দিতে চাচ্ছিল না, কিন্তু টিনশান তো ওর কোনো কথাই শুনছিল না। টিনশান চাচ্ছিল যে ওকে ডিভোর্স দেবে। র্যান তখন ভাবতে থাকে, আমি এই কথাগুলো টিনশানকে কিভাবে বলবো যে আমি তো এই সব কিছু শুধুমাত্র আমার সিস্টারের জন্যই করছি, ও আমাকে করতে বলেছিল তাই। তখন ভিতর টিনশানের মা এসেছিল। এখানে র্যানকে অনেক জোরে একটি থাপ্পড় মারে, এরপরে বলে, তুমি এখানে থেকে কি করো? তুমি এই সব বাচ্চাদের উপরে অত্যাচার করো, তোমাকে তো এখানে আমরা এক মুহূর্তেও থাকতে দেব না। প্রথমে তো তুমি তোমার সিস্টারকে ধোকা দিয়েছো আর এখন তার বেবিকে এখান থেকে বের করে দেওয়ার চেষ্টা করছো, এরকমটি আমি কখনোই হতে দেব না। টিনশান এখানে মানা করছিল ওর মাকে র্যানকে এরকম ভাবে কোনো কিছু না বলতে, কিন্তু ওর মা কোনো কিছু শোনে না। এখানে মেয়েদেরকে বলেছিল র্যানকে অনেক বেশি থাপ্পড় মারতে, আর এখানে অনেক বেশি থাপ্পড় মারা হয়েছিল র্যানকে, যার কারণে র্যান তখন হঠাৎ করে এখানে অসুস্থ হয়ে যায়, আরও অজ্ঞান হয়ে গিয়েছিল। এরপরে র্যানকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, যেখানে ডক্টর র্যানের চেক আপ করা। এরপরে জানায় যে র্যান প্রেগনেন্ট হয়েছে। এইটা জানার পর এখানে বাচ্চারা কান্না করতে শুরু করে। বাচ্চারা এটাই বলতে থাকে, এখন যদি বাড়িতে কোনো নতুন বেবি আসে তাহলে তো তুমি আমাদেরকে আর একদমই ভালোবাসবে না, আমাদেরকে তুমি দূরে সরিয়ে দেবে। টিনশান ওদেরকে বোঝায়, এরকম কোনো কিছুই হবে না, আমি সবসময় তোমাদেরকে বেশি ভালোবাসবো। অন্যদিকে আমাদেরকে টিনশানের সিস্টারকে দেখানো হয়। এখানে তখন লিনার কাছে ফোন করেছিল আর লিনাকে জানিয়ে দিয়েছিল যে এখানে র্যান তো প্রেগনেন্ট হয়েছে। এরপরে বাসায় 2টি বাচ্চাকে দেখানো হয়, যেখানে এরা একে অপরের সাথে কথা বলছিল। ছেলেটি বলতে থাকে, আমরা তো বাবাকে এটা বলিনি যে আমাদেরকে বলেছে লিনা আন্টি, আমাদেরকে তো এটাও শিখিয়ে দিয়েছে সবসময় বাবা আর গ্র্যান্ডমার সামনে আমাদের স্টেপ মমের অনেক বাজে বাজে কথা বলতে, যে আমাদেরকে অনেক বেশি বুলিং করে। আমরা যতদিন এরকম করব ততদিন বাবা আমাদেরকে ভালোবাসবে, আমরা যদি এরকম না করি তাহলে বাবা আমাদেরকে ভালোবাসবে না, আর নতুন যে বেবি আছে সেই বেবিটিকেই ভালোবাসবে। এইসব কথাগুলো এখানে টিনশানও শুনতে পেরেছিল। আর এটাও জানতে পারে ওই দিন তো বাচ্চাদেরকে র্যান কোনো বুলিং করেনি, বরং বাচ্চাদেরকে বাঁচাতে গিয়ে ও নিজের পায়ে ব্যথা পেয়েছে। বাচ্চাদের কাছে তখন এসেছিল টিনশান, বলছিল আমি কিন্তু তোমাদের সব কথাগুলো শুনে নিয়েছি। টিনশানের মেয়ে তখন বলছিল, আমরা চাই না যে স্টেপ মম এখানে থাকুক, আমি তো ওকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য এইসব কিছু তোমাকে বলেছি, কারণ এখন নতুন বেবি আসবে, তুমি আমাদেরকে আর একদমই ভালোবাসবে না, আর আমরা যদি এরকম কোনো কিছু না করি তাহলে তো তুমি আমাদের কাছেও থাকবে না। অন্যদিকে আমরা হসপিটালের সিন দেখতে পাই, যেখানে লিনা এসেছিল। একজন নার্সকে এখানে একটি মেডিসিন দিয়েছিল আর বলেছিল যে এইটা তুমি ওই মেয়েটিকে খাইয়ে দেবে, আর এই মেডিসিন মূলত অ্যাবর্শনের ছিল। একটু পরে নার্স ভিতরে আসে, র্যানকে বলে এইটা টিনশান আপনার জন্য স্পেশাল ভাবে পাঠিয়েছে। তখন র্যান ভাবছিল, আমি টিনশানকে ভুল বুঝে নিয়েছিলাম, আমি ভেবেছিলাম ও আমাদের বাচ্চাকে পছন্দ করবে না, কিন্তু আমি ভুল ছিলাম, ও তো আমার যত্ন করছে। এরপরে র্যান ওই মেডিসিনটি খেয়ে নিয়েছিল। এইদিকে টিনশান বুঝতে পেরেছিল এবার র্যানের সাথে খারাপ কিছু করা হয়েছে, তাই ও র্যানের সাথে দেখা করার জন্য একটি ফ্লাওয়ার বুকে নিয়ে হসপিটালে এসেছিল। কিন্তু ভিতরে আসার পর দেখতে পাই এখানে র্যানের অনেকটাই বেশি ব্লিডিং হচ্ছিল। র্যান তখন ওকে দেখার পর বলে, আমি বুঝতে পারিনি যে তুমি আমাকে আর আমার বেবিকে এতটাই বেশি হেট করবে, আমি তো ভেবেছিলাম তুমি এই বেবিটিকে অন্তত ভালোবাসবে। এইটা বলার পর ও অজ্ঞান হয়ে গিয়েছিল। তাড়াতাড়ি করে র্যানকে তখন এমার্জেন্সি জায়গায় নিয়ে যাওয়া হয়। একটু পর ডক্টর বাহিরে আসে আর বলেছিল, সরি আমরা বেবিটিকে বাঁচাতে পারিনি। একটু পরে টিনশান র্যানের সাথে দেখা করতে আসে, যেখানে র্যান ওকে জিজ্ঞাসা করে, আমাদের বেবিটি চলে গিয়েছে তাই না? তখন বলছিল
টেনশন, তুমি তো মারা যেতে নিচ্ছিলে আর এখনো তুমি বেবির কথা নিয়ে পড়ে আছো। আর এখানে ও র্যানকে টাচ করতে নিচ্ছিল, কিন্তু র্যান একদমই টেনশনকে নিজেকে টাচ করতে দেয় না। ও টেনশনের উপরে অনেকটাই বেশি রেগে গিয়েছিল। ও বলছিল আমি বুঝতেও পারিনি যে তুমি আমাদের বেবিটিকে মারার জন্য এইসব কিছু করবে। আমি তো ভেবেছিলাম তুমি অন্তত এই বেবিটিকে মেনে নেবে। টেনশন বলে তুমি এসব কিছু কি বলছো, আমি কেন এমনটি করতে যাব। র্যান বলে আসলে আমি ভুল ছিলাম, আমি তোমাকে বিশ্বাস করে নিয়েছিলাম, কিন্তু আমি এটা জানতামই না যে তুমি আমাকে ঘৃণা করো। টেনশন বলে তোমার কি মাথা ঠিক আছে, আমি তোমাকে হেট করি ঠিক আছে, কিন্তু এর মানে তো যে এটা না তোমার পেটে যে বেবিটি রয়েছিল ওকে আমি নষ্ট করে ফেলবো, কারণ ও তো আমারও বেবি ছিল। র্যান বলে তুমি পারলে আমাকে বলে দিতে পারতে যে তুমি আমাকে আর আমার বেবিটিকে চাও না, তাহলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে চলে যেতাম। আমি ভালো করেই জানি তুমি অন্য কাউকে বিয়ে করতে চাচ্ছ, তাই আমাদের বেবিটিকে নষ্ট করে দিয়েছো। টেনশন তো অনেক বেশি রেগে যাচ্ছিল। ও র্যানকে বলে দেখো এখন আমি তোমার সাথে ঝগড়া করতে চাচ্ছি না, আর তুমিও অসুস্থ রয়েছো, তাই রেস্ট করো, আমি পরে এসে তোমার সাথে এই বিষয় নিয়ে কথা বলবো। টেনশন এখান থেকে বের হয়ে গিয়েছিল। তখন র্যান অনেকটাই বেশি কষ্ট পেয়েছিল। আর ও মনে করে টেনশন অন্য আরেকটি মেয়েকে বিয়ে করবে, যার কারণে ওর বেবিটিকে এরকম ভাবে নষ্ট করে দিয়েছে। তাহলে এখন ও টেনশনের সাথে থেকে কি করবে, তাই ওদের এঙ্গেজমেন্টের রিংটি ও পানির গ্লাসের ভিতরে ফেলে দিয়েছিল আর বলছিল এখন আমি নিজেই টেনশনকে ডিভোর্স দিয়ে চলে যাব। আর ওর সিস্টারকে উদ্দেশ্য করে বলতে থাকে সরি, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার প্রমিসটি রাখতে পারবো না, কিন্তু তুমি কোনো চিন্তা করো না, আমি চলে যাওয়ার আগে তোমার বেবিদের ভালো একটি ব্যবস্থা করে রেখে চলে যাব। আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে র্যান তো ওর সিস্টারের সাথে একটি জায়গায় গিয়েছিল, আর এখানে ওদের একটি ফ্রেন্ডও ছিল যে কিনা এখানে কিছু ছেলেদেরকে আসতে বলেছিল এদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। এখানে আমরা টেনশনকেও দেখতে পাই। টেনশনকে দেখার পর অনেকটাই বেশি নার্ভাস হয়ে গিয়েছিল এখানে র্যান। তখন র্যানের সিস্টার গিয়েছিল টেনশনের সাথে কথা বলতে আর বলছিল এ হচ্ছে আমার সিস্টার, ও কলেজে পড়ে, আর এখানে হয়তোবা তোমাকে দেখে অনেক বেশি নার্ভাস হয়ে গিয়েছে, তাই কোনো কথা বলতে পারছে না। তখন টেনশন বলছিল তোমার সিস্টারকে দেখে মনে হচ্ছে ও অনেকটাই বেশি ভীতু আর বোকা। এরপরে র্যান ওর ফ্রেন্ড জ্যানের সাথে দেখা করতে এসেছিল, যেখানে জ্যান ওকে প্রপার্টির কিছু ফাইল নিয়ে এসে দিয়েছিল। আর এইসব কিছু তখন আমরা দেখতে পাই লিনার পাঠানো একজন লোক এইসব কিছু দূর থেকে দেখছিল। এখানে বলতে থাকে জ্যান র্যানকে তুমি কি শিওর যে তোমার সব শেয়ারগুলো তুমি ওই দুইটি বাচ্চার নামে করে দেবে, তোমার জন্য কিছুই রাখবে না। তখন র্যান বলে আমি চাই না নিজের জন্য কিছুই রাখতে, ভবিষ্যতে যদি টেনশন কোনো অন্য মেয়েকে বিয়ে করে তাহলে যেন বাচ্চাদের কাছে কিছু শেয়ার থাকে, যাতে করে ওরা নিজেদের কিছু করতে পারে। জ্যান বলে তুমি ওদের জন্য কত কি করছো, কিন্তু এটা কখনোই টেনশন বুঝতে পারে না। আর একটু পরে এখানে একজন ওয়েটার এসে জেনে বুঝে র্যানের উপরে কফি ফেলে দিয়েছিল, যেটা জ্যান পরিষ্কার করে দিতে থাকে। আর এই সুযোগটি পাওয়ার পর লিনার পাঠানো ওই লোকটি এতে দুজনের কিছু ছবি তুলে নিয়েছিল, আর পরে এইসব কিছু লিনার কাছে পাঠিয়ে দেয়। লিনা এইসব কিছু নিয়ে এসেছিল টেনশনের সাথে দেখা করতে। ও টেনশনকে বলে তুমি কি জানো র্যান তোমাকে ধোকা দিচ্ছে, আর ও কিন্তু তোমাদের অনেকগুলো প্রপার্টি নেওয়ারও প্ল্যান বানাচ্ছে। এখানে টেনশন ওর কোনো কথাই বিশ্বাস করে না, বলে আমি ভালো করে জানি র্যানকে, ও কখনোই এরকম কোনো কাজ করবে না। আর কিছুদিন আগেই ওর মিসক্যারেজ হয়েছে, তাই এখন ও হসপিটালে রয়েছে, বাইরে কোথাও যাবে না। লিনা বলে তুমি কিছুই জানো না, দেখো এখানে র্যান তো বাইরে অন্য আরেকটি ছেলের সাথে দেখা করতে গিয়েছে, আর এখানে ছবিগুলো দেখিয়েছিল টেনশনকে। টেনশন এরপরও বিশ্বাস করছিল না। লিনা বলে তুমি কি জানো ও তোমার অনেকগুলো প্রপার্টি নিজের নামে করে নেওয়ার প্ল্যান করছে, আর এরপরে তোমাকে ডিভোর্স দিয়ে চলে যাবে, এখনো সময় রয়েছে, তুমি ওকে ডিভোর্স দিয়ে দাও। এমনকি ও এখানে নিজের একটি এডিটিং করা ভয়েস শুনিয়েছিল টেনশনকে, যেখানে ও র্যানের কণ্ঠ শুনতে পায় যে র্যান তো ওর অনেকগুলো প্রপার্টি নেওয়ার প্ল্যান করছে। আর এবার এই ভয়েসটি শোনার পর টেনশন অনেকটাই বেশি রেগে গিয়েছিল র্যানের ওপরে। আর ওর ম্যানেজারও এসে বলতে থাকে যে এখানে লিনা কোনো মিথ্যে কথা বলেনি, সত্যি র্যান প্রপার্টি নিয়ে অনেক বেশি কথা বলছে, আর ও তো কিছু ফাইলও বানিয়েছে। টেনশন তখন অবাক হয়ে যায় আর ভাবে যে এই মেয়েটি টাকার জন্য আসলে কি করবে। এরপরে ও তো ড্রিঙ্ক করে বাড়িতে এসেছিল, যেখানে ও র্যানকে ধরে বলতে থাকে সত্যি করে বলো তুমি টাকার জন্য আর কি করতে পারো, তুমি তো নিজে থেকে কখনোই তোমার সিস্টারকে সাহায্য করনি। যখন তোমার সিস্টার হসপিটালে পড়েছিল আর ওর সেবা করার প্রয়োজন ছিল তখন তুমি আমাকে সিডিউস করতে বিজি ছিলে, তাহলে এখন বলো তুমি কি চাও। এখন তুমি আমার প্রপার্টির উপরে নজর দিয়েছো, এই সব কিছু পেতে চাচ্ছ। তখন বলছিল র্যান আমি তোমার কাছ থেকে ডিভোর্স নিতে চাই। টেনশন বলে তোমার সাহস কিভাবে হয়, তুমি এই কথাটি কিভাবে বলতে পারো, তুমি চাচ্ছ আমার প্রপার্টি নেবে, আর তুমি কিভাবে এটা ভাবলে যে তুমি আমাকে ডিভোর্স দেবে। আমি তো সেই প্রথম থেকে তোমাকে ডিভোর্স দিতে চাচ্ছি, তাই আমি নিজে তোমাকে ডিভোর্স দেবো, তুমি আমাকে ডিভোর্স দিতে পারবে না। র্যান বলে ঠিক আছে তুমি আমাকে ডিভোর্স দিও, তাহলে কাল তুমি আমার সাথে দেখা করো, আমরা ওখানেই দুজনে ডিভোর্স নেব। আর এতে টেনশনও রাজি হয়েছিল র্যানের কথায়। আর র্যান এটাও বলেছিল
বলছিল, আমি তোমার কোনো প্রপার্টি চাই না, তাই আমাকে কোনো কিছু দিতেও হবে না। পরের দিন তারা দুজনে ওখানে গিয়েছিল, যেখান থেকে তারা ডিভোর্স নিয়ে বাইরে আসে আর বলছিল, টিনশান এখন কি তুমি আমাকে কোনো কিছু বলতে চাও শেষবারের মতো? তখন ওকে শেষবারের মতন র্যান শুধু এটাই বলেছিল যে আমাকে ক্ষমা করে দিও। এটা বলে র্যান চলে যায়। তখন টিনশান এটাই ভাবে যে ও তো সবসময় আমাকে ধোকা দিয়েছে, তাহলে ও চলে যাওয়াতে আমার এতটা বেশি খারাপ কেন লাগছে। টিনশান এরপর ওখান থেকে বাসায় আসে, যেখানে ওর মা আর সিস্টার তারা দুজনে বারবার এখানে র্যানের নামে অনেক বাজে বাজে কথা বলছিল। টিনশান এই সব কিছুতে রেগে যায় আর বলছিল, আজকের পর থেকে কখনোই আর র্যানের নাম যেন এই বাড়িতে আমি না শুনতে পাই, তোমরা ওকে নিয়ে কোনো কথাই বলবে না। এরপরে বাড়ির মেয়েড এসে এখানে একটি লেটার বের করে দিয়েছিল আর বলছিল, এইটা আমি পরিষ্কার করার সময় পেয়েছি। আর এই লেটারটি ভ্যাঙের ছিল, যেটা ও রেখে গিয়েছিল এখানে টিনশানের জন্য। টিনশান তখন এটা পড়তে শুরু করে, যেখানে ভ্যাং ওকে বলছিল, সবকিছু আমার কারণেই হয়েছে, আমি নিজের স্বার্থের জন্য তোমাদের দুজনের সাথে এরকম একটি কাজ করেছি। ওখানে র্যানের কোনো দোষ ছিল না, আমি নিজেই র্যানকে ওই দিন তোমার রুমে পাঠিয়েছিলাম আর আমি মিডিয়ার লোকজনদেরকে বলেছিলাম তোমাদের দুজনের ছবি তুলতে। আমি চাইনি আমি মারা যাওয়ার পর তুমি অন্য কোনো মেয়েকে বিয়ে করে নিয়ে আসো, আর ওই মেয়েটি আমার বাচ্চাদেরকে একদমই দেখে শুনে রাখতে পারবে না। আর আমি চেয়েছিলাম যে আমার বাচ্চাদেরকে দেখে শুনে র্যান রাখবে, কারণ ও আমার বাচ্চাদেরকে নিজের বাচ্চার মতনই দেখবে, তাই আমি প্ল্যান করে এইসব কিছু করেছি। আর এখানে যখন টিনশান এই লেটারটি দেখতে পায়, তখন ও নিজের ভুল বুঝতে পেরেছিল যে ও তো অনেকটাই বেশি খারাপ করেছে র্যানের সাথে। তখনই আবার টিনশানের কাছে ওর ম্যানেজার ফোন করেছিল, যেখানে ওকে ম্যানেজার বলছিল, আমরা তো আসলে ম্যাডামকে ভুল বুঝেছি, ম্যাডাম তো এরকম কোনো কিছুই করছিল না আপনার প্রপার্টি নিয়ে পালিয়ে যাওয়া, উল্টো ম্যাডাম তো এখানে নিজের সব শেয়ারগুলো দুইটি বাচ্চার নামে করে দিয়েছে। আর এটাও জানতে পেরেছি ম্যাডাম যার সাথে দেখা করেছিল ওই ছেলেটি আসলে তার ফ্রেন্ড ছিল, এমনকি যে ছেলেটির সাথে দেখা করেছে ওই ছেলেটির গার্লফ্রেন্ড রয়েছে, আর কয়দিন পর ও তো নিজের গার্লফ্রেন্ডকে বিয়েও করে নেবে। আমরা আসলে ম্যাডামকে ভুল বুঝেছি। এই সব কিছু জানতে পেরে টিনশান অনেকটাই অবাক হয়ে যায়। আর টিনশানের সিস্টার বলতে থাকে, একটি মেয়ে কিভাবে এতটা বেশি বোকা হতে পারে, ও কিভাবে নিজের জন্য কিছুই না রেখে সব শেয়ারগুলো অন্য কারোর বাচ্চাকে দিতে পারে, এমনকি অন্য কারোর বাচ্চা স্টেপ মাম হওয়ার জন্য রাজি হতে পারে। আমার তো মনে হচ্ছে এখন ও নতুন কোনো প্ল্যান করছে আমাদেরকে ফাঁসানোর জন্য। আমাদের র্যানকে বিশ্বাস করা একদমই উচিত হবে না, হতে পারে ও আমাদের সব প্রপার্টি নেওয়ার প্ল্যান বানাচ্ছে। টিনশান রেগে ওর সিস্টারকে চুপ থাকতে বলেছিল, আর এখানে ও র্যানের সাথে কাটানো সময়ের কথাগুলো মনে করতে থাকে। এরপরে ও নিজেকেই দোষ দিতে থাকে আর বলছিল, আমি একদমই ভালো না, আমি কিভাবে র্যানের সাথে এত বেশি খারাপ একটি কাজ করেছি। আর নিজেই তখন র্যানকে খোঁজার জন্য বের হয়েছিল আর জানতে পেরেছিল র্যান তো দেশ ছেড়ে চলে যাচ্ছে। র্যান এখন এয়ারপোর্টে রয়েছে। ওদিকে আমরা র্যানকে দেখতে পাই, ও তো এয়ারপোর্টে এসেছিল আর এখানে ওর ফ্রেন্ডদেরকে গুড বাই বলেছিল, কারণ র্যান আর চায় না এখানে থাকতে। বারবার ওকে টিনশান ফোন করছিল, তাই তো নিজের ফোনের ভিতর থেকে সিমটি বের করে ও ফেলে দিয়েছিল। একটু পরে টিনশানও এয়ারপোর্টে এসেছিল, কিন্তু এখানে আর ও কোথাও দেখতে পায় না র্যানকে। র্যান এখান থেকে চলে গিয়েছিল। এরপরে কিছুদিন পরে র্যানকে দেখানো হয়। র্যান এখন আবার নতুন করে ও ডিজাইনের কাজটি শুরু করেছে। আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই, একদিন কলেজে তো র্যান একটি ডিজাইন করেছিল আর ওর সিস্টারের কাছ থেকে এটা লুকাচ্ছিল। তখন ওর সিস্টার বলে, তুমি কি লুকাচ্ছ, আমাকে দেখতে দাও। ও দেখেছিল যে র্যান তো এখানে একটি রিনের ডিজাইন করেছিল আর র্যানকে বলছিল, তুমি তাহলে এখনই তোমার বিয়ের জন্য রিনের ডিজাইন করতে শুরু করেছো? তখন র্যান বলে, এটা আমি আমার জন্য করছি না, কারণ তুমি তো কিছুদিন পরে গ্র্যাজুয়েট কমপ্লিট করবে, তখন তুমি টিনশানকে বিয়ে করবে, আর এটা আমি তোমার জন্যই বানাচ্ছি, যাতে করে আমি তোমাকে গিফট করতে পারি। আর ভ্যান ওকে জড়িয়ে ধরে বলেছিল, ঠিক আছে আমি তাহলে তোমার বানানো এই রিংটি পরবো ওই দিন আর তোমাকে দেখাবো। র্যানই তো অনেক খুশি হয়েছিল। এরপরে যখন ভ্যান টিনশানকে বিয়ে করেছিল, তখন বাহিরে যখন র্যানের সাথে দেখা হয়েছিল, তখন র্যানকে ওর হাতের রিংটি দেখাচ্ছিল। এরপরে আমরা দেখতে পাই টিনশানকে। টিনশান বাড়িতে বসে ওর আর র্যানের যে বিয়ের ছবি ছিল ওটা দেখতে থাকে আর র্যানের কথাই ভাবছিল। তখন ওর ম্যানেজার এসেছিল, বলছিল, আমরা এখনো র্যানের সেরকম কোনো খোঁজ পাইনি। আর একটি কথা, কিছুদিন পর একটি ডিজাইন কম্পিটিশন রয়েছে, ওখানে কিন্তু দেশের অনেক নামি দামি ডিজাইনার আসবে। টিনশানের মনে পড়ে যায় র্যানও তো আগে ডিজাইন নিয়ে পড়াশোনা করতে, হতে পারে ও ওখানে গেলে র্যানকে দেখতে পারবে। এই কারণে ম্যানেজারকে বলেছিল, ঠিক আছে আমরা ওখানে যাব, তুমি যাওয়ার ব্যবস্থা করো। এখানে ম্যানেজার বলে, আমি এটাও জানতে পেরেছি যে ম্যাডামের তো মিসক্যারেজটা এমনি এমনি হয়নি, কেউ প্ল্যান করে ম্যাডামের মিসক্যারেজ করিয়েছে, কিন্তু এখন পর্যন্ত এটা কে করেছে তা আমি জানতে পারিনি। তখন টিনশান বলেছিল, তুমি ভালোভাবে খোঁজ নাও, এর শেষ পর্যন্ত তোমাকে খুঁজে বের করতেই হবে, কে এমনটি করেছে এটা আমি জানতে চাই। এই পরের সিনে আমরা দেখতে পাই টিনশান ওর নিজের বাড়িতে ছিল, যেখানে টিনশানের মা আর সিস্টার তারা দুজনেই রেডি হয়ে গিয়েছিল
গিয়েছিল ওই ডিজাইন কম্পিটিশনে যাওয়ার জন্য। টিনশানের সিস্টার বলে, আমি জানতে পেরেছি আজকের এই ডিজাইন কম্পিটিশনে ফেমাস ডিজাইনার যার নাম ছিল জ্যানি ও আসবে। জ্যানি 2 বছর আগে অনেক ভালো ডিজাইন করতো, কিন্তু এরপরই হঠাৎ করে একদিন জানতে পারে জ্যানির বিয়ে হয়ে গিয়েছে, আর এর কারণে ও তো নিজের ডিজাইন করা ছেড়ে দিয়েছিল। কিন্তু এখন আবার সবাই বলছে যে ওর ডিভোর্স হয়ে গিয়েছে, তাই এখন ও আবারও নতুন করে ডিজাইন করতে শুরু করেছে। আমি তো ওই জ্যানিকে দেখার জন্য অনেকটাই বেশি এক্সাইটিং হয়ে রয়েছি, কারণ অত বড় একজন ডিজাইনকে দেখতে পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। এখানে টিনশান শুধু বসে থেকে ওর সিস্টারের কথাগুলো শুনছিল। তখনই ভিতরে লিনা এসেছিল, আর লিনাকে দেখার সাথে সাথে টিনশান এখান থেকে চলে যায়, কারণ ও লিনার সাথে কথাই বলতে চায় না। এরপর ডিজাইনের কম্পিটিশনের সিন দেখানো হয়, যেখানে আজকে তো একজন বড় ডিজাইনারকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। আর এখানে আমরা দেখতে পাই র্যানকে, ও যখন ভিতরে যেতে নিচ্ছিল তখন এখানে টিনশানের সিস্টারের সাথে ওর ধাক্কা লেগে যায়। টিনশানের সিস্টার ওকে দেখার পর বলে, তুমি তাহলে এখানে আবারও ফিরে এসেছো আমার ভাইয়ের পিছনে ঘুরঘুর করার জন্য? র্যান বলে, তুমি ভুলে গিয়েছো যে আমার আর তোমার ভাইয়ের ডিভোর্স হয়েছে, তাহলে আমি ওখানে কেন ফিরে যাব? আর এখানে বলছিল যে তুমি তাহলে এখানে কেন এসেছো, আর তোমাকে এখানে আসতেই বা কে দিয়েছে? র্যান বলে, এখানে তো আমাকে ইনভিটেশন করে নিয়ে আসা হয়েছে, আর তুমি হয়তো বা ফেমাস ডিজাইনার জেনির নাম শুনেছো, আর আমি হচ্ছে জেনি, তাই তো আমাকে এখানে আসতেই হতো। তখন টিনশানের সিস্টার হাসতে শুরু করে, বলছিল, তুমি কি আমাকে 3 বছরের বাচ্চা পেয়েছো যে আমাকে এইসব বলবে আর আমি বিশ্বাস করে নেব? তুমি কিভাবে ওই ফেমাস ডিজাইনার হতে পারো? তোমার তো কোনো যোগ্যতাও নেই এত ভালো ডিজাইন করার। র্যান বলে, এই তো তুমি একটু পরেই দেখতে পারবে যে আমার আসল পরিচয়টা কি, আর আমি এখানে তোমাদের সাথে ঝগড়া করতে চাচ্ছি না। টিনশানের সিস্টার রেগে বলে, তুমি আমাদের সাথে এখানে ঝগড়া করছো? আর এখানে বলছিল লিনাকে, তুমি তো আমাকে একটু আগেই বললে তোমার বাবা বলেছে যে এইখানে ওই ফেমাস ডিজাইনার জেনি আসবে না, তাহলে এই কিভাবে নিজেকে জেনি দাবি করতে পারে? র্যান বলে, লিনা কিভাবে জানবে যে এখানে কে আসবে আর কে আসবে না? একটু পরে দেখবে আমার নাম ধরে এখানে ঠিকই ডাকবে। তখন তো লিনা অনেকটাই রেগে গিয়েছিল, বলে, তোমার সাহস কিভাবে হয়? তুমি এখানে এসে আমাদের সাথে এরকমভাবে কথা বলতে পারো? তোমার তো কোনো অধিকারই নেই। আর গার্ডদেরকে ডেকে বলেছিল এই মেয়েটিকে এখান থেকে বের করে দাও, কারণ এ তো ফেমাস ডিজাইনার জেনি নামটি নিজের করে নিতে চাচ্ছে, তাই এর মতন মেয়েকে এখানে রাখা উচিত না। অন্যদিকে স্টেজে তখন জেনির নাম ডাকা হচ্ছিল যে এখানে এখন ফেমাস ডিজাইনার জেনি আসবে, আর টিনশানের সিস্টারটা জানতে পেরে অবাক হয়ে যায়, কারণ লিনা তো বলেছিল এখানে আসবে না। ও জিজ্ঞাসা করে লিনাকে যে তুমি আমাকে মিথ্যে বলেছো? লিনা বলে, আমি নিজেও জানি না এখানে এসব কি হচ্ছে। তখন স্টেজে থাকা ওই মেয়েটি বলছিল, এখানে গার্ডদের কিভাবে সাহস হতে পারে যে মেয়ে জেনিকে এরকমভাবে এখান থেকে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে? আর এখানে তখন সবাই দেখতে পেয়েছিল র্যানকে। টিনশান আর টিনশানের মা তো র্যানকে দেখতে পেয়ে আরো বেশি অবাক হয়ে যায়। এরপরে এখানে র্যানকে স্টেজে ডাকা হয়েছিল, যেখানে র্যানকে জানানো হচ্ছিল 2 বছর আগে আপনার এই ডিজাইনটি কেউ একজন আপনার নাম করে এখানে লঞ্চ করেছিল, বলেছিল যে আপনি বিজি রয়েছেন তাই আপনি লঞ্চ করতে পারবেন না, আর এই কারণে আপনার নাম দিয়ে এটা লঞ্চ করেছে। আর আপনি তো অনেক সুন্দর একটি রিংয়ে ডিজাইন করেছিলেন, যে এটা সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। র্যান এইসব কিছু দেখার পর বুঝতে পারে ওর সিস্টার ভ্যাং তো এখানে র্যানের জন্য এইসব কিছু করে রেখে চলে গিয়েছে, তাই ও ইমোশনাল হয়েছিল। এরপর র্যানকে এখানে সবার সামনে বেস্ট ডিজাইনারের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। র্যান এটা পেয়ে অনেক খুশি হয়ে যায়। র্যান যখন চলে যাচ্ছিল এখান থেকে তখন টিনশান ওর সাথে দেখা করতে আসে। র্যান বলে, তুমি কে হও আমাকে এভাবে এখানে বাধা দেওয়ার? তখন ওকে বলছিল ব্রাদার ইন ল। এই কারণে টিনশান বলে, তুমি আমাকে একদমই ব্রাদার ইন ল বলে ডাকবে না। র্যান বলে, তুমি তো আগে বারবার বলেছো আমি যেন তোমাকে সবসময় ব্রাদার ইন ল বলি, তাহলে আজ যখন ব্রাদার ইন ল বলছি তখন মানা কেন করছো? আর এমনিতেও আমাদের দুজনেই ডিভোর্স হয়েছে। 2 বছর যখন তোমার সাথে ছিলাম তখন তো তুমি কখনোই আমাকে এরকমভাবে বলোনি। তখন এখানে বলছিল টিনশান, আমি আমার নিজের সব ভুলগুলো বুঝতে পেরেছি। তুমি যেদিন চলে গিয়েছিলে ওই দিন আমি তোমার সিস্টারের লেটার পেয়েছিলাম, যে এখান থেকে আমি সবকিছু জানতে পেরেছি যে এখানে তোমার কোনো দোষ ছিল না। আর তুমি বিশ্বাস করো এই কদিনে আমি তোমাকে অনেক বেশি মিস করেছি। তুমি আবারও আমার সাথে ফিরে চলো। আমি জানি এই সব কিছু তুমি তোমার সিস্টারের জন্য করেছো আর তার বেবিদেরকে জন্য করেছো, তাই বলছি আবারও ফিরে চলো, এবার আমি তোমাকে কোনো কষ্টই দেবো না। এখানে র্যান বলে, তুমি ভুলে গিয়েছো আমাদের দুজনেই ডিভোর্স হয়েছে, আর এমনিতেও আমি কখনোই আর তোমার কাছে ফিরে যাব না, আর তুমি তোমার এইসব মিথ্যে কথাগুলো নিজের কাছেই রাখো। এইটা বলে র্যান এখান থেকে চলে গিয়েছিল। অন্যদিকে লিনার ওই বডিগার্ড এসে লিনাকে বলছিল, আমি জানতে পেরেছি টিনশান খোঁজ নিচ্ছে যে কে ওই দিন মেডিসিন দিয়েছিল র্যানকে, যার কারণে র্যানের মিসক্যারেজ হয়েছে। এইটা জানার পর ও বলছিল তুমি সব প্রমাণগুলো নষ্ট করে দাও, যাতে করে টিনশান কোনো কিছুই বুঝতে না পারে। এর কিছুদিন পর আবারও টিনশান এসেছিল এখানে র্যানের সাথে দেখা করতে। র্যানকে বলছিল, তুমি আবারও আমার সাথে আমাদের বাড়িতে ফিরে চলো, তুমি আমার জন্য না গেলে ঠিক আছে, কিন্তু তুমি তো তোমার সিস্টার ওই 2টি বেবির কথা ভেবে যাবে যে ওরা তোমাকে কত বেশি মিস করছে। জানতে পেরেছি তুমি ফিরে এসেছো, তাই তোমার সাথে দেখা করতে চাচ্ছে। র্যানও তখন বাচ্চাদের কথা জানার পর রাজি হয়েছিল। এরপর র্যান টিনশানের সাথে বাড়িতে চলে আসে, যেখানে 2টি বাচ্চাই তো র্যানকে দেখতে পেয়ে অনেক খুশি হয়ে যায় আর র্যানকে সরি
বলে র্যানের সাথে আগে খারাপ ব্যবহার করেছে এই কারণে। র্যান বলছিল তোমরা ছাড়া এই পৃথিবীতে আমার আর আপন বলতে কেউ নেই, তাহলে আমি কিভাবে তোমাদের উপরে রাগ করে থাকতে পারি? আমি তো কখনোই তোমাদের উপরে রাগ করিনি। এখানে টিনশানের সিস্টারও তখন র্যানকে সরি বলতে থাকে, ও অনেক বেশি ভুল করেছে, ওকে যেন ক্ষমা করে দেওয়া হয়। আর এখানে তখন র্যানকে ভাবি বলছিল, তাই র্যান রেগে বলে তুমি আমাকে ভাবি কেন বলছো? এখন আমি তোমার ভাইয়ের বউ না, আর আমাদের দুজনের ডিভোর্স হয়েছে। টিনশানের মা বলছিল জানি তোমার আর টিনশানের ডিভোর্স হয়েছে, তোমরা দুজনে এখন একসাথে নেই, কিন্তু এতে কি হয়েছে? আমি তো সবসময় মন থেকে তোমাকে আমার এই বাড়ির বৌমা ভেবেছি। তখন বলছিল র্যান আগে যখন আমি এই ফ্যামিলিতে ছিলাম তখন তো আপনি সবসময় বলতেন আমি এই ফ্যামিলির যোগ্য না, আমার কোনো যোগ্যতাই নেই এই ফ্যামিলিতে থাকার। তাহলে এখন যখন আপনি জানতে পেরেছেন আমি হচ্ছে ফেমাস ডিজাইনার, তখন আপনার মনে হচ্ছে যে আমি এই ফ্যামিলিতে থাকার যোগ্য। এখন আপনারা সবাই জানতে পেরেছেন আমার আসল পরিচয়টা কি, আর এই কারণে সবাই এখন নিজেদের রূপটি চেঞ্জ করে নিয়েছেন, আমার সাথে ভালো ব্যবহার করছেন। তখন টিনশান বলে এরকম কোনো কিছুই না, তুমি আমার সাথে চলো। টিনশান এরপর র্যানকে ওদের রুমে নিয়ে এসেছিল যেখানে ওদের বিয়ের ছবিটা লাগানো ছিল, আর এটা দেখার পর বলছিল র্যান যখন আমি তোমার সাথে ছিলাম তখন তো তুমি আমাদের বেডের পাশে একটি ছোট ছবিও রাখতে দাওনি, আর এখন দেখছি তুমি এটাকে একদম বড় করে নিজের রুমের ভিতরে রেখে দিয়েছো। টিনশান বলে আমি তোমাকে অনেক বেশি মিস করতাম, আর যখন এইটা এখানে রেখে দিয়েছি রুমের ভিতরে আসার পর তোমাকে দেখতে পেতাম আর মনে হতো আমি তোমার সাথেই রয়েছি। র্যান বলে আগে তো সবসময় চাইতে আমাকে তোমার ফ্যামিলি থেকে বের করে দিতে, তাহলে এখন এইসব কিছু দেখানোর কি মানে? তখন টিনশান বলছিল আগে আমি কোনো কিছু ভালো করে বুঝতে পারিনি, আমি তো এটাই মনে করেছিলাম যে তুমি শুধু আমার দায়িত্ব, এই কারণে আমি তোমার সাথে এখানে থাকছি, কিন্তু তুমি চলে যাওয়ার পর আমি বুঝতে পেরেছি যে আমি তোমাকে সত্যিই ভালোবাসতাম, আর আমার সাথে তো ধোঁকা হয়েছে, আমি তো আমাদের আসল বিয়েটার কারণে জানতাম না, তাই এতদিন তোমার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি। এখন আমি আমার ভুলগুলো বুঝতে পেরেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমরা দুজনে আবারও একসাথে থাকতে পারবো। এখানে বলছিল র্যান তুমি জেনে বুঝে আমার মিসক্যারেজ করিয়েছো, তাহলে এখন এরকম একটি কথা কিভাবে বলতে পারো? টিনশান বলে তোমার এটাই মনে হয় যে আমি তোমার মিসক্যারেজ করিয়েছি, আমি কেন আমার বাচ্চাকে মারতে যাব? বলছিল র্যান তুমি ভেবে দেখো যদি তুমি আমার মিসক্যারেজ না করাতে তাহলে আমি কখনোই তোমাকে ডিভোর্স দিয়ে চলে যেতাম না। টিনশান বলে আমি তো সবসময় এটাই মনে করতাম তোমার মিসক্যারেজটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল, কিন্তু এখন আমি বুঝতে পারছি যে কেউ এইসব কিছু প্ল্যান করে করিয়েছে, কিন্তু তুমি আমাকে বিশ্বাস করো আমি কখনোই তোমার সাথে এরকম কিছু করতে চাইনি। এখানে বলে র্যান তুমি অন্য কাউকে দিয়ে আমাকে মেডিসিন খাইয়েছো, এই কারণে আমি অনেকটাই বেশি কষ্ট পেয়েছি। আর এরপরে ও তো রেগে বাড়ি থেকে বের হয়ে যায়, যেখানে ওকে বলছিল টিনশান যে তুমি আমার কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করো, আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলছি, শুধুমাত্র আমাকে একটি সুযোগ দাও। র্যান বলে তুমি তখন আমাকে সুযোগ দিয়েছিলে যখন আমি তোমাকে সবকিছু বলতে চেয়েছিলাম। র্যান যখন এখানে রাস্তার ভিতরে দাঁড়িয়েছিল তখনই অন্য আরেকটি সাইড থেকে অনেক জোরে একটি কার র্যানের দিকে আসছিল, যেটা দেখতে পায় টিনশান, আর ও র্যানকে অনেক জোরে ধাক্কা দিয়েছিল, কিন্তু এখানে নিজেরই অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল। র্যান তাড়াতাড়ি করে টিনশানকে তখন হসপিটালে নিয়ে আসে, যেখানে ডক্টর বলেছিল চিন্তা করার কোনো দরকার নেই, শুধুমাত্র একটু চোট লেগেছে, একটু পরেই ঠিক হয়ে যাবে, আপনি ওনাকে বাড়িতে নিয়ে যেতে পারবেন। এরপর লিনাকে দেখানো হয়, লিনা এখানে ওর পাঠানো লোকটিকে একটি থাপ্পড় মেরেছিল আর ওকে বকা দিয়ে বলছিল তুমি কোনো কাজই ভালোভাবে করতে পারো না, তোমাকে বলেছিলাম তুমি র্যানকে মারবে, তাহলে তুমি কেন ওখানে টিনশানকে ধাক্কা দিয়েছো? বলছিল তো হঠাৎ করে টিনশান ওখানে চলে এসেছে তাই আমি বুঝতে পারিনি, আর ওই মেয়েটি তো আমার মুখ দেখে নিয়েছে, তাই এখন আপনি আমাকে সাহায্য করবেন। লিনা বলে আমি তোমাকে টাকা দিয়ে দেবো আর কিছুদিনের জন্য বাড়ি থেকে বের হবে না, এরপরে টাকা পাওয়ার পর এখান থেকে তুমি বিদেশে চলে যেও। একটু পরে লিনার কাছে আবার ওই মেয়েটি ফোন করেছিল, ও তো কান্না করে লিনাকে বলছিল আমি তো আপনার কথা মতন ওই দিন কাজটি করে দিয়েছিলাম, কিন্তু এখন তো এই সব কিছু টিনশান জানতে পেরেছে, তাই আমাকে তো মারার জন্য খুঁজে বেড়াচ্ছে, আপনি এখন আমাকে সাহায্য করুন, আমি কি করতে পারি? লিনা এইসব কিছু জানার পর অনেক ভয় পেয়েছিল, ও তো ভয় পেয়ে মেয়েটির ফোন এখানে রেখে দিয়েছিল। এইদিকে হসপিটালে র্যানের সাথে দেখা করেছিল টিনশানের ম্যানেজার, বলছিল আপনি টিনশানকে ভুল বুঝছেন, টিনশান এইরকম কোনো কিছুই করেনি, আর যেই মেয়েটি আপনাকে ওই দিন মেডিসিনটি দিয়েছিল আমি তার সব ডিটেলস বের করেছি, আর র্যানকে তখন প্রমাণও দেখায়। টিনশান বলছিল এর মানে ওই মেয়েটিকে কেউ টাকা দিয়েছিল এরকম একটি কাজ করার জন্য। এরপরে তারা এখানে হসপিটালের সিসিটিভি ফুটেজ চেক করে, যেখানে দেখতে পায় লিনাকে, লিনা এইসব কিছু করেছিল। একটু পরে ভিতরে পুলিশ আসে, পুলিশ র্যানকে বলছিল আমরা ওই গাড়ির ড্রাইভারকে ধরেছি যে কিনা আপনাকে অ্যাক্সিডেন্ট করাতে চাচ্ছিল, আর ও বলেছে ওকে তো কেউ টাকা দিয়েছিল এইসব কিছু করার জন্য, ওই মেয়েটির নাম ছিল লিনা। অন্যদিকে লিনা বিপদে পড়েছিল, ও চাচ্ছিল এখান থেকে পালিয়ে যাবে, কিন্তু তখনই ওর বাড়িতে টিনশান আর র্যান তারা দুজনে একসাথে চলে এসেছিল, বলতে থাকে লিনাকে তুমি এখন এখান থেকে কোথাও যেতে পারবে না, তোমার সব খারাপ কাজের প্রমাণগুলো আমাদের কাছে রয়েছে। এখানে তখন লিনা বলছিল আমি এইসব কিছু তোমার কারণে করেছি, কারণ আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে বিয়ে করতে চাচ্ছিলাম, কিন্তু তুমি কখনো আমার দিকে দেখোইনি, তুমি প্রথমে ভ্যাংকে বিয়ে করেছিলে, আবার ভ্যাং চলে যাওয়ার পর তুমি ওর সিস্টারকে বিয়ে করেছো, তুমি একের পর এক আমার সামনে অনেকগুলো
মেয়েদেরকে নিয়ে আসো, তাহলে আমি এইসব কিছু কিভাবে সহ্য করতে পারবো। আর তাদের সাথে তুমি তোমার আবার নিজের হ্যাপি লাইফও শুরু করো। আমার এইসব কিছু একদমই ভালো লাগে না। আমরা দুজনে ছোটবেলার বেস্ট ফ্রেন্ড ছিলাম, আমি তোমাকে কত বেশি ভালোবাসি। র্যান রেগে বলে, কিন্তু আমি তো টিনশানকে ডিভোর্স দিয়েছিলাম, তাহলে তুমি কেন এরপরও আমাকে মারার চেষ্টা করেছো? তখন বলছিল লিনা, কারণ আমি ভালো করে জানি টিনশানের মনের ভিতরে তোমার জন্য জায়গা রয়েছে, কারণ ও তোমাকে ভালোবাসে। কিন্তু কখনোই টিনশান এটা নিজের মুখে স্বীকার করতে চায় না যে ও তোমাকে ভালোবাসে। আর তুমি যতদিন ওর আশেপাশে থাকবে ততদিনই ও আমাকে কখনোই অ্যাকসেপ্ট করবে না। তাই আমি তোমাকে মেরে ফেলতে চাচ্ছিলাম। তুমি না চলে গেলে আমি কখনোই টিনশানের মনে জায়গা করতে পারবো না। টিনশান বলে, তুমি সম্পূর্ণ ভুল ধারণা নিয়ে বসে আছো। আমার পাশে কেউ থাকুক বা না থাকুক, কিন্তু এরপর আমি কখনোই তোমার মতন মেয়েকে বিয়ে করবো না আর ভালোবাসবো না। আর আমি কখনোই তোমাকে দেখতেও চাই না। এরপরে পুলিশ এসে এখান থেকে লিনাকে নিয়ে চলে গিয়েছিল। একটু পরে তারা দুজনে ওখান থেকে বাইরে এসেছিল। টিনশান বলতে থাকে, এখন তো সবকিছু তুমি ভালোভাবে বুঝতে পেরেছো, তাহলে আমার সাথে বাড়িতে ফিরে চলো, আমরা দুজনে আবারও একসাথে থাকতে শুরু করব। র্যান বলে, আমি তোমাকে প্রথমেই বলেছি যে আমি আর কখনোই ওখানে ফিরে যেতে চাই না। আর এখন আমি শুধুমাত্র আমার ক্যারিয়ার নিয়েই ভাববো। আমি আবারও নতুন করে আমার ক্যারিয়ারটা শুরু করতে চাই। টিনশান বলে, কিন্তু আমি তো তোমাকে অনেক বেশি ভালোবাসি। প্রথমে আমি এই কথাটি তোমাকে বলতে পারিনি তোমার বোনের কারণে, এখন তো আমি তোমাকে সব সত্যি কথাগুলো বলে দিয়েছি, তাহলে চলো আমরা দুজনে একসাথে থাকি। র্যান বলে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি তুমি আমাকে সত্যিই ভালোবাসো, কিন্তু আমার কাছেও আর কোনো কিছু করার নেই। এখন আর এইসব কিছু সম্ভব হবে না। আমি শুধুমাত্র এখন আমার ক্যারিয়ার নিয়েই থাকতে চাই। তাই এখন আমি তোমার কাছে ফিরেও যেতে পারবো না। আর এখানে ও টিনশানকে গুড বাই বলে এখান থেকে চলে গিয়েছিল। আর এরই সাথে আজকের এই ড্রামাটার এন্ড হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটার এন্ডিং কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলো না। সব ড্রামার হ্যাপি এন্ডিং দেখতে দেখতে আর ভালো লাগে না, তাই ভাবলাম একটা তোমাদের জন্য স্যাড এন্ডিংও নিয়ে আসা যাক। তো কমেন্ট করে জানিয়ে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।